নমস্কার, শুভ সন্ধ্যা। নাদ প্রথম শব্দের ফেসবুক পেজের লাইভ অনুষ্ঠানে আমি রমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19শে জ্যৈষ্ঠ, ঠিক 125 বছর আগে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, ইংরাজির 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এবছর ওনার 125তম জন্মবার্ষিকী। ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। কবি কাজী নজরুল ইসলাম শুধু কবি ছিলেন সেটা বলা যায় না। আচ্ছা, চলে এসছে আমাদের প্রথম রাজকন্যা দিশিতা শিকদার। দিশিতা কবিতায় কথা বলতে এসছে আপনাদের সাথে। দিশিতা, তুমি প্রথম কি শোনাচ্ছ? তুমি যেমন বললে যে কাজী নজরুল ইসলামের জন্ম মাস জ্যৈষ্ঠ মাস, এবং আমিও শুরু করতে চাই কাজী নজরুল ইসলামেরই একটি কবিতা দিয়ে। সবাই বলে থাকে উনি বিদ্রোহী কবি। উনি বিদ্রোহের কবিতা তো লিখেছেন বটে, উনি বিদ্রোহী কবি তো বটেই, কিন্তু তাছাড়াও উনি ৩,৫০০-এর ওপর গান লিখেছেন। তার মধ্যে কীর্তন আছে, এবং উনি ছোটদের জন্য বহু কবিতা লিখেছেন, এবং ওনার বহু গান, বহু কবিতা প্রেম বিরহের কথাও কিন্তু বলে। একদম। আমি তাই একটা কবিতা আবৃত্তি করে শোনাতে চাই যেটা প্রেমের এবং বিরহের কথা বলে। কাজী নজরুল ইসলামের লেখা গানের আড়াল। চলো। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাওনায় তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেদেনি হৃদয়ে সে সুর দুলেছে দোল হয়ে শুধু কানে। হায়, ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই। সাগরের সেই ফুলে ফুলে কাদা, কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তবু কণ্ঠের ভাসি। বন্ধু গোছেও ভুলে প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। তপবনে তব ফোটেছে গোলাপ, প্রভাতেই তুমি জাগি জানি। তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরে, তুমি দেখো নাই তারে। মিলনমালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। বলো মোর গান, কি হবে লইয়া এইটুকু পরিচয়? আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। বাহ, অপূর্ব দিশিতা। তুমি যখন এই কবিতা পড়ছিলে না, আমি মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিলাম আমাদের সেই ছোটবেলায়। মানে যখন আমরা স্কুলে পড়তাম, তো আমাদের পাড়ায় স্টেজ বেঁধে অথবা গানের স্কুলে, অনেক সময় নাচের স্কুলেও আমরা এই জ্যৈষ্ঠ মাসে অনেক সময় রবীন্দ্র নজরুল জয়ন্তী একসাথে পালন করতাম। তো আমরা তো একটা নজরুলের কবিতা তোমার থেকে শুনলাম, তো একটা রবীন্দ্রনাথের কবিতা শোনাবে কি? নিশ্চয়ই নিশ্চয়ই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া তো আমাদের চলে না, আমাদের দিনযাপনের মধ্যে তিনি জড়িয়ে গেছেন।
এবং তুমি যে এই কথাটা বললে অবশ্যই সেটাই, সেই প্রথাটা এখনো কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো একদম নিশ্চয়ই। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও আর একটা প্রেমের কবিতাই শোনাই। হ্যাঁ, শোনাও। শুভক্ষণ। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, আজ এ প্রভাতে গৃহকাজ লই রহিব বলো কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস। আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেটা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর ওপরে। শুধু সঙ্গের মাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলারে যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বলো কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার ওপরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে। মোর হার ছেঁড়া মনির নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রইল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর পক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে। অনেক ধন্যবাদ দিশিতা। তুমি যে এই যে অনুরোধ রাখলে একটা নজরুল, রবীন্দ্র নজরুল জয়ন্তীর মতো দিয়ে আমরা শুরু করতে পারলাম আমাদের আজকে অনুষ্ঠান। প্রথমে একটা কবি নজরুলের কবিতা এবং তারপরে একটা কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আমরা শুনলাম। সবাই ভাবছে জানো যে আজকে বোধহয় শুধু দিশিতাই একা রাজত্ব করবে, কিন্তু তা নয়। কিন্তু আমাদের সাথে আরো এক রাজকন্যা আছে, সে রয়েছে আমাদের অনলাইন গ্রিন রুমে। আয়েশা যতক্ষণ সময় নেয় তাকে আমাদের সামনে নিয়ে আসতে, তার সম্বন্ধে একটা ছোট্ট গল্প আমি দর্শকদের সাথে শেয়ার করে নিই। তুমি জানো কি জানি না আমি দিশিতা, এটা একটা কৃষ্ণার একটা গল্প। আমাদের এর পরের রাজকন্যা হচ্ছে কৃষ্ণা অধিকারী। মানুষ কি করে, কাউকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে যায়। এই কৃষ্ণা থাকে হচ্ছে খানাকুল। সে কবিতাকে ভালোবেসে কৃষ্ণা এসে গেছে। কৃষ্ণা, আমি গল্পটা আগে বলে নি, তারপর তোমার সাথে কথা বলছি। কৃষ্ণা কবিতাকে ভালোবেসে সুদূর খানাকুল থেকে কলকাতায় এসেছিল শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একটি ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য, মানে বাড়িতে কাউকে না বলে। এই রকম ধরনের ভালোবাসা আমাদের কৃষ্ণার কবিতার প্রতি। কৃষ্ণা অধিকারী। কৃষ্ণা, আমি সবাইকে বলে দিলাম তোমার গল্পের কথা। তো তুমি আমাদের কি শোনাচ্ছ বলো। অনলাইন গ্রিন রুম দিয়ে বসে বসে দিশিতার কবিতা শুনে আমারও একটা রবি ঠাকুরের কবিতা শোনাতে ভারী ইচ্ছা করছে। রুমিদি শোনাই? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। পথের বাঁধন, রবীন্দ্রনাথ ঠাকুর। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাবার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়াই আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনা নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডরেন্দ্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দিয়া মুক্তি প্রিয়ের, পূজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের,
কচিত কিরণে দীপ্ত। বাহ, পথের বাঁধন মহুয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া, তাই তো? আর শেষের কবিতা উপন্যাসের কথা আমার মনে পড়ে গেল তোমার এই কবিতা শুনতে শুনতে, যেখানে অমিত যখন প্রথম লাবণ্যকে দেখেছিল এবং তারপর বাড়ি ফিরে আসার পর লিখেছিল পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রমিদি, হ্যাঁ, তোমার এই হ্যাঁ, গল্প শুনে এবং এই কবিতাটা শুনে হুম। আমার আর একটা কবিতার কথা ভীষণ মনে পড়ছে। এই মহুয়া কাব্যগ্রন্থেরই আর একটা কবিতা, যেটা এই একই ভাব প্রকাশ করে এবং একটা দিশিতা ভরসার কথা। দিশিতা আমি আমি বলি, আমি হ্যাঁ, বলো বলো। আন্দাজ করি যে তুমি কি বলতে চাইছো, কোন কবিতার কথা বলতে চাইছো মহুয়া কাব্যগ্রন্থে। হবে কিনা জানি না ঠিক, তবুও চেষ্টা করছি। কবিতাটা আমারও খুব প্রিয় কবিতা, এবং সেই কবিতাটাতে একটা লাইন অন্তত ২-৩ বার মনে হচ্ছে ফিরে ফিরে আসে। আর ওই লাইনটা আমার ভীষণ প্রিয় লাইন। কারণ কি, কোনো একটা সম্পর্কের ভীষণ একটা কোথাও ভরসা আছে, এই লাইনটা থেকে আমার মনে হয়। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। তুমি আছো, আমি আছি। একদম 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 ঠিক গেস করেছো। নির্ভয়, মহুয়া কাব্যগ্রন্থ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ভয়। শোনো। আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি। উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাইতো পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাবো। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এভাবে যত দিন দোহে বাঁচি। এবানি প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। বাহ, অপূর্ব। মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। আহ, আচ্ছা, আমাদের কাছে কমেন্ট আসছে। রিনা প্রধান বলছে যে কৃষ্ণা খুব ভালো লাগলো। আহ, আর বিজয় ঘোষ বলছেন দিশিতা অসাধারণ। সত্যি অসাধারণ। আহ, নীলিমা চান্ডা বলছেন খুব ভালো লাগছে শুনতে, সঙ্গে আছি। হ্যাঁ, সঙ্গে থাকুন। আহ, আচ্ছা, মমতা দিও কিছু একটা কমেন্ট করছেন, সেটা আমি আর পড়ছি না আপাতত। আহ, আচ্ছা, অম, অপর্ণা দত্ত বলছেন খুব সুন্দর দিশিতার কবিতা। দিশিতার কবিতা খুব ভালো লাগছে, কৃষ্ণার কবিতাও খুব ভালো লাগছে। মানে অনেক কমেন্ট আসছে, আমাকে আয়েশা জানাচ্ছে। কিন্তু আমরা আবার তোমার জন্য তো সবাই ভালোবাসা জানাচ্ছে, সেটাও পড়তে হবে তো। হ্যাঁ। সে তো অবশ্যই। আচ্ছা, মমতা সরকার বলছে কৃষ্ণা অসাধারণ। আচ্ছা, সরজিতা মল্লিক বলছেন যে আচ্ছা, রুমি সঞ্চালনা খুব ভালো লাগছে। এরপরে ঠিক আছে, আমরা আবার পরে কমেন্টে আসবো। কারণ কি, আর একটা সারপ্রাইজ আছে। শুধু দিশিতা আর কৃষ্ণা নয়, আর একজন রাজকন্যা আছে আজকে আপনাদের সাথে কবিতায় কথা বলতে। আর তার একটা আলাদা পরিচয় আছে। সে আমার ছোটবেলাকার বন্ধু রঞ্জিতা চ্যাটার্জি। আচ্ছা, রঞ্জিতা এসে গেছে। আমি রঞ্জিতা অনেক চেষ্টা করব যে তুমি বলে সম্বোধন করার জন্য। কতটা পারবো সেটা দেখি। শুভ সন্ধ্যা রমি, সবাইকে শুভ সন্ধ্যা, দর্শক শ্রোতাদের শুভ সন্ধ্যা। হ্যাঁ, তো আমি আজকে বিমল চন্দ্র ঘোষের নীল সাগরের পাখিটা একটু বলার ইচ্ছে এই সময়। হ্যাঁ, হ্যাঁ, বেশ একটা মিষ্টি কবিতা।
তো আমি মানে ও এত ভালোবেসে ফেলেছে কবিতাটাকে, মানে আমি ওকে শুরু কি শোনাবি বলার আগেই ও মানে প্রস্তুত যে আমি এটা এখন শোনাচ্ছি, মানে এত আমার খুব ভালোবাসা ওর কবিতার প্রতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। বিমল চন্দ্র ঘোষের নীল সাগরের পাখি। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো। তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুড়ি ফুটতো চাপা বনে যেই ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকতো। সেই ঝলমল রাঙা আলোকে তার ছায়া কাপা নীল পালকে যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারো পিছুর ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলা হলে ডাকতো। ঘুম ভাঙলে মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়েছির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরাও ভালোবাসতো। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে মায়া রাত্রির নীল নিঝুম ঘুম আসতো। পাখি ডাকতো। বাহ! একেই ছোটবেলাকার বন্ধু কাছে শোনা কবিতা। মানে আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া, তার সাথে নীল পাখি, পাহাড়, আকাশ, বাতাস, ভোরবেলা সব মিলিয়ে মানে কোথাও একটা ছোটবেলায় পৌঁছে গেছিলাম। আর তারপরে গরমকাল চলছে, মানে গ্রীষ্মের ছুটি। আর আমাদের সময় গ্রীষ্মের ছুটি মানে চিলেকোঠার ছাদ, আকাশ দেখতে পাওয়া, আর তার সাথে কালবৈশাখীর কালো মেঘ। কোথাও একটা ছোটবেলায় হারিয়ে গেছিলাম। ভাবতে ভাবতে দিশিতা খুব হাসছে, মানে ও বোধহয় ছোটবেলাতেই হারিয়ে গেছিল। আমি দেখলাম দিশিতাও বসে বসে খুব হাসছে। দিশিতা আমার ছোটবেলা থেকে হারিয়ে গেছিলে? তুমি যখনই বললে না এই গ্রীষ্মকাল, গরমের ছুটি, হ্যাঁ আমার তখন ছোটবেলার একটা কথা মনে পড়লো, এই চিলেকোঠার ঘর, এখান থেকে আমার একটা কবিতার কথা খুব মনে পড়লো। মানে আমি আচ্ছা, এই এটা তো কবিতাটা কবিতা। আচ্ছা। আমি প্রথম তখন আমিও আর কি ছোট বেশ, আমি তখন ক্লাস 6 বা 7 বোধহয় পড়ি। তখন আমি এই কবিতাটা প্রথম পড়েছিলাম এবং তখন কবিতার সাথেও প্রথম আলাপ হচ্ছে। এবং কবি জয় গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি নেই আমি আচ্ছা, তখন পড়েছিলাম। এবং তারপরে যত বড় হয়েছি কবিতাটাকে নতুন করে বুঝেছি, আরো অন্য রকম লেগেছে, কিন্তু আমার সেই কথাটা মনে পড়লো। শোনাই? শোনাবে? আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, একদম। কবি জয় গোস্বামীর মেঘ বলতে আপত্তি নেই। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি, আয়। সারা দুপুর কাহা তকার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল, ছপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এখানে না ওখানে, এইটা ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্যেশ কাক।
কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়? থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়। আত্মীয় না চাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি এলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, হুম। তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। অপূর্ব, দিশিতা, কি বলবো, মানে সত্যিকারের যে ছোটবেলায় আমরা যখন কবিতাগুলো পড়তাম আর এখন যখন বড় হলে পড়ছি, তার একটা আলাদাই, মানে একটা অন্যরকম ভাবনা চিন্তা। আর তাছাড়া জয়িতাও আমাদের সেইভাবে শিখিয়েছে যে নতুনভাবে ভাবতে। তো এই আর কি। এবার আমরা চলে যাই আবার কৃষ্ণার কাছে। কৃষ্ণা, হ্যাঁ তুমি রমিজি, কি শোনাবে ভাবছো আমিও বলো? একটা বৃষ্টির কবিতা শোনাই। বৃষ্টির কবিতা? বৃষ্টি, কিন্তু ঠিক বৃষ্টি না। বৃষ্টি কিন্তু বৃষ্টি না? আচ্ছা, আমি ঠিক না, বুঝতে পারছি না, আমি প্রেরিত করতে চাইছি না, তুমি শোনাও দেখি কি কবিতা। শোনো, কবি অনিন্দ মুখোপাধ্যায়ের কবিতা, একটা মেঘলা বিকেল ও মেঘবালিকা। যদি তোমায় বলি, মেঘবালিকা ভিজবে আমায় নিয়ে, তুমি বলবে গল্প রাখো, তুমি তো জানলা দিয়ে আকাশ দেখো, বৃষ্টি দেখো, আমার সেসব জানা। তোমার দ্বারা বৃষ্টি ভেজা ধম্মে সইবে না। নেহাত যখন বাইরে থাকো তেমন সময় যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে, এবং তখন যদি মাথা বাঁচানোর ঠাঁই না পেয়ে বাধ্য হয়ে ভেজো, আমি বলবো এত অভিমান বুকের ভেতর আজও শেষ হবে না আমার কথা। মেঘবালিকা চুমুন তোড়ে মেঘলা উড়ো হাওয়ায় ভেসে মিলিয়ে যাবে আকাশ পারে। আমি তখন করব কি আর, মেঘের ডাকে ভিজবে পাড়া। আমি লিখবো মেঘবালিকার জন্য চিঠি, মেঘ করা সেই চিঠিরই আনবে জবাব। হয়তো তখন সন্ধে সবে, আমার জন্য মেঘবালিকা সত্যি আদৌ ডাক পাঠাবে। ভাবতে ভাবতে উধাও হবে রাজ্য থেকে মেঘের মেয়ে। আমার কানে বাজবে তখন গল্প রাখো, জানলা দিয়ে বৃষ্টি দেখে লিখবে যেজন। মেঘের ডাকে ভিজবে না, তেমন কারো ডাকের জবাব মেঘবালিকা দেবেন না। বাহ, কৃষ্ণা, অপূর্ব, খুব সুন্দর। মানে কি বলবো, মানে কিন্তু একটা কথা আমি বলতে পারি, আমাদের এখানে কিন্তু মেঘবালিকা যখন আমাদের এখানে, মানে আমি বলে নেওয়া দরকার আগে, আমাদের এখানে বলতে আমি কি বোঝাচ্ছি। আমি কিন্তু নাদ প্রথম শব্দের পুনে শাখার রাজকন্যা। সবাই হচ্ছে যারা আজকে কবিতায় কথা বলতে এসছে, মানে জয়িতার যেসব রাজকন্যা, তারা সবাই কলকাতা থেকে, আমি হচ্ছে পুনা থেকে। তো এই পুনাতে মেঘবালিকা কিন্তু জবাব দেবে। পুনার বৃষ্টি এতই সুন্দর, পুনার মনসুন এবং বর্ষাকাল এতই, মানে একটা মিষ্টি ভাব, মানে সমস্ত কাজকর্ম সরিয়ে দিয়ে বৃষ্টিতে ভেজো, কোনো অসুবিধে নেই, ভীষণ ভালো লাগা, এইরকম হচ্ছে পুনা। আর কলকাতায় কিছুদিন আগে বোধহয় বৃষ্টি হচ্ছিল, রঞ্জিতা, কবিতা হ্যাঁ, মানে এখন কেমন, বর্ষাকাল একটু একটু এসছে? আমাদের এখানে হ্যাঁ, প্রাক বর্ষা বলছে একটু একটু এসেছে। কিন্তু এখনো প্রকৃতি তো যখন বৃষ্টি হচ্ছে দারুণ একটা সুন্দর আবহাওয়া আসছে। তো কিন্তু একটা তীব্র গরম, একটা তীব্র দহন জ্বালা, তারপরে যখন আমাদের মানে প্রকৃতি তৃপ্ত হচ্ছে এই মানে বাড়িধারাতে, তখন যে কি সুন্দর একটা মাটির সোঁদা গন্ধ, মানে আমাদের যে আনন্দ দিচ্ছে, যে হঠাৎ ওই মানে গরমের রোদের তাপের পরেই যে একটা মানে আমরাও যেন মনে হচ্ছে প্রকৃতির সাথে সাথে আমরাও একটা বৃষ্টির স্নাত হচ্ছি, মানে শ্যামলা হচ্ছি, সবুজ সবুজ হচ্ছি, খুব ভালো লাগছে। সুতরাং এই আবহাওয়াটা আমাদের ভীষণ ভাবে একটা কাছে টেনে নিচ্ছে, মানে আনন্দের। তখনই রবি ঠাকুরের মনে পড়ছে যে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। একদম বৃষ্টি মানেই ভীষণ সুন্দর একটা একটা পরিবেশ। এখন গ্রীষ্ম এবং বর্ষার মেলবন্ধন চলছে। আচ্ছা, আমাদের একটু প্রিমঞ্চন, তো একটা কথা এর মধ্যে আমি জানাই, যে আমরা একটা নতুন সংযোজন করেছে নাথ প্রথম শব্দ, সেটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ হয়েছে। তা আমাদের এসব রাজকন্যাদের যেসব উপস্থাপনা, সেগুলো সব ওখানে আমরা রেখেছি, রেকর্ডিং আছে। তো
আচ্ছা, সায়ন মিত্র বলছে মেঘবালিকা খুব পছন্দের। খুব ভালো বললেন কৃষ্ণা। আমরা একটা কমেন্ট নিলাম। আশা, আরো কিছু তুমি? আচ্ছা, শুভশ্রী চক্রবর্তী বলছেন অপূর্ব কৃষ্ণা। উফ, মেঘবালিকাতে সবাই মোটামুটি পুনের লোকজন আর কি বুঝতে পারছে। অঙ্কিতা পণ্ডিত বলছেন বড্ড মিষ্টি করে বলল দিশিতা। মধুসূদন চ্যাটার্জি বলছেন আচ্ছা, রঞ্জিতা খুব ভালো হয়েছে, দারুণ ব্যাপার, খুব ভালো। আর হ্যাঁ, আমি যে ইউটিউব চ্যানেলটার কথা বলছিলাম, সেখানে কিন্তু আপনারা যেতে পারেন। আচ্ছা, সায়ন আমারও খুব প্রশংসা করছে, সায়ন মিত্র। তো যে ইউটিউব চ্যানেলটার কথা বলছিলাম, আচ্ছা আমি কমেন্টগুলো নিই, তারপরে আমি আসছি। বারবার আমি ইউটিউব চ্যানেল বলছি আর চলে আসছি, আমরা কমেন্টগুলো পড়ে নিই। আচ্ছা, বলছে যে খুব সুন্দর পরিবেশনা, সবাই খুব ভালো করছে, বলছেন রত্না বিশ্বাস। আচ্ছা, ইউটিউব চ্যানেলটা আপনারা যাবেন এবং সেটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমাদের সমস্ত রেকর্ডিং, সমস্ত উপস্থাপনা আমরা সেখানে রেখেছি। আপনাদের কমেন্ট জানাবেন সেখানে কেমন লাগলো, এবং ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, এইটুকু আশা আমরা রাখতেই পারি। দিশিতা অনেকক্ষণ ধরে কিছু একটা ভাবছে মনে হচ্ছে। আমি এত কমেন্ট করছি, হাসছে কম, ভাবছি কি ব্যাপার? হ্যাঁ, মানে ভাবছিলাম হচ্ছে কৃষ্ণাদির কবিতাটা যে আমি শুনলাম, তারপরেই আমার মানে আমি আসলে কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের ওনার কবিতা আমার এত পছন্দের, এবং কৃষ্ণাদি যেটা আবৃত্তি করলো আমার এত ভালো লাগলো। আমারও একটা কবিতার একটা কথা বলি, এত সবাই কমেন্টে যে তোমার নামে ভালো বললো, সেগুলো শুনেছো না কবি অনিন্দ্য মুখোপাধ্যায় বিভিন্ন কবিতার কথা ভাবছিলেন? দুটো একসাথে, একদিকে শুনছিলাম একদিকে ভাবছিলাম। আচ্ছা, তোমার নামে কিন্তু অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট, ভীষণ Thank সাবলীল। you. চলো, এবার কি শোনাবে বলছিলে বলো। একটু ভিন্ন স্বাদের কবিতা, মানে মেঘের বৃষ্টির কথা হয়তো নয়, কিন্তু কবিতাটা আমার ভীষণ প্রিয়। মানে কবিতাটা আমাকে একটা ভরসা দেয়, শক্তি দেয়। হ্যাঁ, ঠিক আছে, চলো আমার একটু অন্য স্বাদের কবিতা এবার আমরা শুনি। অনেক ছেলেবেলা হলো, বৃষ্টি হলো, মেঘ হলো, মেঘবালিকা হলো, চলো। কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা স্পর্ধা পরশ। শক্তি আমায় দাও তুমি না, দুই পা যেন নাই টলে, আস্থা যেন অটুট থাকে সহায় এবং সম্বলে। সংবেদী মন ঠিক আজীবন সতেজ থাকুক, সজীব হোক, দিনান্তে নাথ তারায় তারায় রটাই যেন তোমার শ্লোক। শোক বা তাপে, মন খারাপে যাই না যেন পথ ভুলে, আস্থা যেন অটুট থাকে সহায় এবং সম্বলে। সমৃত থাক লোভ লালসা, অমৃত হোক দুঃখেরা, বিশ্লেষণের মনন দিও পরিস্থিতি চলছে রার, চলতে দিও তোমার পথে, উড়তে দিও আসমানে, সেই ঘরে না থাকতে দিও যার জানালা দরজা নেই। ঢুকতে যদি স্পর্ধা লাগে, স্মরণ লাগে উজ্জ্বলের, হে নাথ তুমি স্পর্ধা হয়েও, সহায় হয়েও সম্বলের। আর কথা বলতে তো ইচ্ছে করছে না, এটা ওটা। একেবারে চলে যাচ্ছি রঞ্জিতার কাছে। রঞ্জিতা, হ্যাঁ, এরপর আমি সত্যি আমরা কোথায় হারিয়ে গেছিলাম। তো হারিয়ে যেতে যেতে আমার যে আমি এখন কবিতা বলতে চাইছি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। কিন্তু ছাড়পত্র বলার আগে রমি আমি কিছু কথা বলতে চাই। তো আমি এই ছাড়পত্রটা কবিতাটা বহু জায়গায় বহুভাবে শুনেছি, কিন্তু তখন একটা অন্যরকম ভাবে আমার অনুভূতি ছিল। কিন্তু আমি যখন কবিতার হাত ধরে, যখন জয়িতার হাত ধরে কবিতায় প্রবেশ করলাম, তখন জয়িতা আমাদের শেখালো কবিতার প্রথম শব্দ থেকে শেষ শব্দ অব্দি একটা আলাদা করে একটা নির্মাণ, যে নির্মাণে শুধুমাত্র ছবি সুন্দরভাবে মনের মধ্যে একটা আঁকা যায়। হ্যাঁ, তো সেই নির্মাণের মধ্যে দিয়ে আমি নতুন ভাবে কবিতাকে শুনলাম, ভালো লাগালাম, নিজের মনের ভাব প্রকাশ করতে পারলাম। এটা শেখালো সম্পূর্ণ জয়িতা, যার জন্য আমি কবিতায় ভালোভাবে প্রবেশ করতে পেরেছি। সেরকমই আমার একটা কবিতা ছাড়পত্র। তো আমি ছাড়পত্রটা একটু শোনাবার ইচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের লেখা। শোনাই? আমাদেরও শুনতে ইচ্ছে, শোনা।
যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ, নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়ে পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। বাহ! খুব সুন্দর রঞ্জিতা। রঞ্জিতা যে কথাটা বলছিল এই কবিতাটা, এই আবৃত্তিটা করার আগে, সেটা হচ্ছে জয়িতা আমাদের শেখায় কি করে আবৃত্তি করতে হয়। মানে যেকোনো একটা স্থাপত্য যেমন নির্মাণ একটা ব্যাপার থাকে, সেটা আমরা দেখতে পাই সামনে, কিন্তু আমরা আবৃত্তিটা তো মানে দেখতে পাই না, আমরা কানে শুনি। তো সেটা এমনভাবে আমাদের করা উচিত, সেই নির্মাণ, যাতে সামনে যে আছে সে যেন দেখতে পায় সেই ছবিটা, যে কবিতাতে কি বলা হচ্ছে। এটার উপর জয়িতা বেশ জোর দেয়, যেটা রঞ্জিতা বলতে চেয়েছে। আর রঞ্জিতা যেটা শোনালো, ছাড়পত্র, এটা একটা ভীষণ ইতিবাচক দিক আছে এই কবিতাটাতে। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সত্যি সত্যি এটা আমাদের সকলের দায়িত্ব, যে বিশ্বকে আমরা এমনভাবে গড়ে তুলতে পারি বা গড়ে যেতে পারি, যাতে আগামী প্রজন্ম এখানে একটা সুস্থ স্বাভাবিকভাবে বড় হতে পারে। এই আর কি। তো আমরা তো একদম শেষের দিকে চলে এসেছি। আমরা শেষ কবিতাটায় যাব দিশিতার কাছে। দিশিতা, যেভাবে একটা পজিটিভ আবহাওয়া তৈরি হয়েছে, তো এইরকমই একটা কোনো পজিটিভ একটা ইতিবাচক কবিতা মনে পড়ছে কি? শোনানো নিশ্চয়ই, যাক। নিশ্চয়ই, একদম। কি কবিতা? দেখো আমাদের বলছি, আমরা এখন যেইভাবে আমাদের জীবনযাপন করি, যে আমরা একটা ইঁদুর দৌড়ের মধ্যে আটকে গেছি। মানে আমাদের সবসময় আমরা খুব ব্যস্ত, এবং আমাদের জীবনে পজিটিভিটিটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। এই পজিটিভ পাওয়ারটাই, শক্তিটা আমাদের জীবনে খুব দরকার। এবং আমি সেরকমই একটা কবিতা দিয়ে শেষ করতে চাই। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দুঃখীনগর। ও আচ্ছা, একটা কথা বলে নি তার আগে। দিশিতা, তুমি যখন এটাই শোনাচ্ছ, তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী না? হ্যাঁ, ওনার হচ্ছে এবছর হচ্ছে 100তম জন্ম, মানে ওনার জন্ম শতবার্ষিকী এবছর। তো এটাও যে আমরা যেমন কবি নজরুলকে দিয়ে শুরু করলাম, তাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, তো আমরা কবিতার মাধ্যমে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকেও সম্মান জানাতে পারছি, যেহেতু তুমি এই কবিতাটা বেছে নিয়েছো বলে। একদম শোনা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকেই শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুরু করছি তাহলে। বেহুলার ভেলা যেভাবে দুঃখের পাথারে ভাসতে ভাসতে একসময় স্বর্গলোকে গিয়ে ঢুকেছিল, ঠিক সেইভাবেই অনন্ত নৈরাশ্যের মধ্যে ভাসতে ভাসতে এখন এক অলৌকিক আলোর বৃত্তের মধ্যে এসে ঢুকে পড়েছে আমাদের এই দক্ষিণনগর কলকাতা। কে যেন এই নগরকে নিতান্ত এক মিছিলের নগর বলেছিলেন। তিনি ঠিক বলেননি। কে যেন এই নগরকে একটানা এক দুঃস্বপ্নের নগর বলেছিলেন। তিনি ঠিক বলেননি।
ঠিক বলেননি তিনিও, যিনি এই সেদিনই জানিয়ে দিলেন যে এই নগর এবারে মারা যাবে। আসলে এই নগর বড় দুঃখী নগর এবং বড় অভিমানী, কিন্তু সে মরবে না। সে তার জীবন ভরা দুঃখ আর বুক ভরা অভিমান নিয়ে বোম্বাইয়ের উল্লাস আর দিল্লির হুল্লোড় আরো অনেক কাল ধরে দেখে যাবে। কিন্তু আজ এই সকালবেলায় সে দুঃখ আর সেই অভিমানও তার নেই। দুঃখের পাথারে ভাসতে ভাসতে বেহুলার ভেলার মতোই সে আজ এক দৈব আলোর বৃত্তে এসে ঢুকেছে। জঞ্জালের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছে কলকাতা, কিন্তু তার মাথার উপরে কালো কুচ্ছিত মেঘগুলো রং পাল্টে একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে, আর সেই মেঘের কানা উপচে কলকাতার নোংরা ময়লা বাড়িঘর আর রাস্তাঘাটের ওপরে গড়িয়ে পড়ছে ঈশ্বরের হাসি। সত্যি গড়িয়ে পড়ুক আমাদের ওপর ঈশ্বরের হাসি, তাই যেন হয়। আমরা পরপর যে 3টি কবিতা আমরা শুনলাম, 3জন কবি তার কবিতার মাধ্যমে একটা ইতিবাচক বার্তা, একটা পজিটিভ মেসেজ আমাদেরকে দিয়েছেন। আসলে বলতে ইচ্ছা করছে এখন সময়টা বড় অস্থির, চারিদিকে একটা কিরম চাপা উত্তেজনা। ভোট পর্ব শেষ, কাল বাদ দিয়ে পরশুই বোধহয় ভোটের ফলাফল। তো ভোটের ফলাফল যাই হোক, ভোট যেই আসুক, আমরা চাই এরকম একটা পজিটিভ পাওয়ার আমাদের সমাজে, আমাদের দেশে, মানে আমরা একটা পজিটিভ ভাবনা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, এইটুকুই বলার। আচ্ছা, আয়েশা না আবার কমেন্টস দিতে শুরু করছে, একটু কমেন্টসগুলো পড়ি। তার আগে আমি বলি, যারা আগে আমাদের যে কমেন্টসগুলো আমি পড়েছিলাম তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি সেই সময় ধন্যবাদটা দিতে ভুলে গেছি, তো আমি এখন জানাচ্ছি তাদেরকে অনেক ধন্যবাদ। তৃষ্ণা অধিকারী লিখেছেন, রমি ম্যাম আমার কমেন্ট করুন। আমি আচ্ছা, তৃষ্ণা অধিকারী, আচ্ছা তৃষ্ণা অধিকারী বলছেন যে কৃষ্ণার কবিতা খুব ভাল লেগেছে। আর কৃষ্ণার কবিতা সবাইকারই ভাল লেগেছে তৃষ্ণা, শুধু তোমার কেন। শুভশ্রী চক্রবর্তী বলছে যে রঞ্জিতা ঠিক কথা বলেছ, যেভাবে তুমি শিখছো জয়িতার কাছ থেকে, একদমই কথাটা ঠিক, সেটা বলতে চেয়েছে শুভশ্রী। বিজয় ঘোষ বলছেন রঞ্জিতা খুব ভালো লাগলো, আগামী দিনে নাদের রাজকুমার রাজনারীরা কবিতা পরিবেশনায় রাজ করবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা আপনারা যদি সবাই চান। সায়ন মিত্র বলছেন খুব সুন্দর দিশিতা, দুঃখীনগরের ইতিকথা অসাধারণ, এমন রচনা নীরেন্দ্রনাথের পক্ষেই, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষেই সম্ভব। আর কি রীনা প্রধান বলছেন পুরো সঞ্চালনা দারুণ হয়েছে রমি। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমাদের আরো জিনিস, আমাদের এই লাইভ প্রোগ্রামকে আরো উজ্জীবিত করছেন যে আমরা যেন আগে আরো ভালো কিছু করতে পারি। কিন্তু আমাদের সময়টা অনেক কমে এসেছে, আর একদম সময় নেই, আর আমি কমেন্ট নিচ্ছি না, একদম চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা ডেকে নেব এই যে আমাদের অনলাইন অফলাইন এই যে আমাদের বিশাল কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের পেছনে যিনি রয়েছেন ছায়ার মতো, আমার বলতেও খুব এক্সাইটেড লাগছে আসলে, মানে আমাদের পথপ্রদর্শক, আমাদের অভিভাবক, নাথ প্রথম শব্দের কর্ণধার শ্রীমতী জয়িতা ভট্টাচার্যকে আমি ডেকে নেব। নমস্কার, নমস্কার সবাইকে। আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমার রাজকন্যাদের উৎসাহ বাড়াচ্ছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
এভাবেই আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আর রমি তো অলরেডি বলে দিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের কথা। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনার বন্ধু-বান্ধব, পরিচিতদের সঙ্গে যদি চ্যানেলটি শেয়ার করেন, আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য উজাড় করে কবিতা আবৃত্তির মধ্যে নিজেদের নিবেদন করা। অনেক, অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। আর এই আমরা কিছু প্রশ্ন বলো। যখন কোনো কারোর কাছে আমরা একটু কিছু প্রশ্ন করি তোমাকে? আমরা যখন পেয়েছি তোমাকে অনলাইন, তো হ্যাঁ, এই এই সুযোগ একটার সময় ছাড়া আমার যায় হাত না। পা বেঁধে আমাকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করো তোমরা, আমি জানি। তো আমি হ্যাঁ, মাথা পেতে নিতে প্রস্তুত। জানি না কি প্রশ্ন আসছে আমার সামনে। আমি চেষ্টা করব যে তার একটা সঠিক ঠিকঠাক উত্তর দেওয়ার আরকি। দেখি হ্যাঁ, পারি আমাদের কিনা তো আমি। এই না, তুমি পারবে না এটা হতে পারে না। ১৯শে এপ্রিল উড়ান হলো। আমরা তো আ এই যে এখন যে আ উপস্থাপনাটা অনেকটা অন্যরকম হয়েছে। তো আবৃত্তি উপস্থাপনা এখন অন্যরকম। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা তুমি এখন অনেক সাউন্ড মানে বলতে চাইছি আমি, আবহাওয়া এসছে, লাইট এসছে, কোরিওগ্রাফি এসছে, অনেক বেশি ক্রিয়েটিভ হয়েছে ব্যাপারটা। তো এটা তুমি কিভাবে নিচ্ছ? কিভাবে দেখছো? আচ্ছা। তো সবার ১ম এই বলি যেটা, সেটা হচ্ছে আমি সবসময় এটা বলে থাকি এবং আমাদের যেকোনো আমার চ্যানেলেও বিশেষ করে আমি এটা আমার ট্যাগলাইন বলা যেতে পারে যে, "Close your eyes and experience a whole new world." মানে আমি যদি চোখ বন্ধ করেই দেখার কথা বলি, সেখানে আমি দেখার জায়গায় এত বেশি করে কেন গুরুত্ব দেব? আসলে আবৃত্তি হচ্ছে অন্যের মনের ক্যানভাসে ছবি আঁকা এবং মজার ব্যাপার হচ্ছে আবৃত্তি একজন মানুষকেই শোনানো যায়। মানে আমরা যখন মঞ্চ থেকে আবৃত্তি করি, তখন সামনে যত মানুষই থাকুক না কেন, আমরা প্রত্যেককে একজন করে শোনাই। কেন একজন করে শোনাই? না, নাটকের ক্ষেত্রে কি হয়? যে যেটা মঞ্চায়ন হচ্ছে সেটা সবাই একই রকম দেখছে। মানে কোন এক চরিত্র যখন মঞ্চে অভিনয় করছে, তখন তার সাজ-পোশাক, তার শার্টের রং বা শাড়ির রং বা চুড়িদার যাই পরে আছে, মানে পোশাকের রং, তার ঢং সবাই একই রকম দেখছে। কিন্তু আবৃত্তির ক্ষেত্রে পাশাপাশি দুটো মানুষ দুরকম দেখতে পারে। তো সুতরাং আবৃত্তিটা সম্পূর্ণ মনের ক্যানভাসে তৈরি করা। ঠিক আছে? এবং সেখান থেকে বলি, তাহলে কেন মঞ্চে আমাদের আলোর প্রয়োজন হয় বা তোমার শব্দের প্রয়োজন হয় বা মঞ্চ সেটের প্রয়োজন হয় বা সে অর্থে কোরিওগ্রাফির প্রয়োজন হয়? আসলে আম সময়ের সঙ্গে তো সবটাই আ পরিবর্তন হয় এবং একসময় যখন আবৃত্তি করা হতো শুধু মঞ্চে বসে মাইক্রোফোন নিয়ে, আবৃত্তি নিয়ে আমি সেই নিয়ে কোনো কথা বলার জায়গাতেই আমি নেই। সেগুলো অসাধারণ, সেগুলো আমাদের স্বর্ণযুগ। শ্রী পার্থ মুখোপাধ্যায় আমার গুরু। পার্থ ঘোষ, শ্রীমতী গৌরী ঘোষ, শ্রী প্রদীপ ঘোষ, এনারা তো ছিলেনই এবং এনারা একভাবে অনুষ্ঠান করতেন এবং সেইগুলো যখন আমরা শুনি, কানে যখন শুনি, সেগুলো সত্যি শিক্ষণীয়। এখনো শিক্ষণীয়। কিন্তু at the same time সেই সময়ে যে সময়টা ছিল, যে সেই সময়ে যে আমরা যেভাবে আমাদের জীবন অতিবাহিত হতো, এখন কি সেভাবে হয়? না। আমরা অনেক বেশি আম আ কি বলবো? আমাদের পৃথিবীটা হয়তো আরো অনেক বেশি খুলে গেছে, আরো উদার হয়েছে। আরো অনেক আ সামাজিকভাবে আরো অনেক কিছু আমাদের সঙ্গে জড়িয়ে গেছে এবং আমাদের লাইফস্টাইল দিন আরো দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। ঠিক যেভাবে আগে যখন পুরুষরা ধুতি পরতো, এখন কি কোনো পুরুষ মানুষ ধুতি পরে অফিস যান? বুশ কলারের শার্ট পরে? নয় তো। কেন? এখনকার সময়টা সেটা ডিমান্ড করছে না। সুতরাং সময় অনুযায়ী, সময়ের প্রেক্ষিতে আমরা সেটাকে আম পরিবর্তন না বলে বলব, বরং নতুন কিছু ইনক্লুড করা হচ্ছে। আর আর মঞ্চায়নের যে ব্যাপারটা, লাইট, হ্যাঁ, ডেফিনিটলি। আলো একটা বিশাল বড় কাজ করে। আমি সবসময় বলি, মঞ্চে আলো হচ্ছে একটা ক্যারেক্টার। সেই আলোটাকে যদি আমি ঠিক করে নিজে নিতে পারি, মানে আলোর ঠিক সেন্টারে দাঁড়ানো, আলোটাকে ঠিক করে নিজের শরীরে নেওয়া, এগুলো ভীষণ ইম্পোর্টেন্ট। কেন? না, সেটা হলে পরে যে চরিত্রটা আমি শুধু কণ্ঠস্বর দিয়ে অভিনয় করার চেষ্টা করছি, সেটা দর্শকদের কাছে আরো অনেক সহজভাবে পৌঁছতে পারে। মানে আলো এখানে আবৃত্তিকে একটু সাহায্য করছে, হেল্প করছে আরো কাছে পৌঁছানো। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখনকার দর্শক শ্রোতাদের আটকে রাখাটা কিন্তু খুব মুশকিল। কারণ এখন কিন্তু রিলের যুগ। মানে ৩০ সেকেন্ড, মেক্সিমাম ১ মিনিট।
তো সেখানে একটা আবৃত্তির গোটাটা মানুষের মনোসংযোগকে ধরে রাখা ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আলো কিন্তু একটা ভীষণ পরিমাণে হেল্প করে। আর হ্যাঁ, কোরিওগ্রাফির কথা যেটা বলছি, আমি মনে করি যেকোনো শিল্প মাধ্যমের সঙ্গে আরেকটি শিল্প মাধ্যম একত্রিত হয়ে কাজ করতেই পারে। এটা আমার ব্যক্তিগত মতামত বলা যেতে পারে এবং অনেকেই হয়তো এই মতের সঙ্গে আম সহমত পোষণ করবেন। আমার বলার কারণ যেটা সেটা হচ্ছে আমি কেন ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে ঋদ্ধ করব না? হ্যাঁ, এখন কোরিওগ্রাফি আমি যদি বলতে চাই যে, "প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি।" আমি তো এইটা আবৃত্তিতে দেখাচ্ছি না। আবৃত্তি আমি এভাবে প্রদীপও দেখাচ্ছি না, এভাবে গৌরকান্তিও বোঝাচ্ছি না। কিন্তু আমি যে জেস্চারটা, এই যে তাকানোটা, এই তাকানোটা যদি আমি দেখাতে পারি আবৃত্তিতে কণ্ঠের মধ্যে দিয়ে, why not? নিশ্চয়ই সেটা দেখাবার চেষ্টা করব আমি। কারণ এইভাবে একটা শিল্প মাধ্যম আরেকটা শিল্প মাধ্যমকে এনরিচ করে। এবং যদি কোন শিল্প মাধ্যমকে না এটা করা যায় না বলে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়, তাকে যদি বদ্ধ করে দেওয়া হয় তাহলে সেখানে কচুরিপানা জন্মাবে সত্যি বলছি। সেটার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা, সেই ভালো লাগার জায়গাগুলো বা প্রত্যেক দিনের সঙ্গে সেগুলোকে জড়িয়ে নেওয়া এগুলো কিন্তু কমে যাবে। এবং তারপর সেটা বদ্ধ একটা ডোবায় তৈরি হবে। সুতরাং শিল্পের নিজস্ব একটা গতিপথ আছে। সেই গতিপথে দিয়ে যাক না, অসুবিধা কোথায়? কোরিওগ্রাফি হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আবৃত্তি যেহেতু তার কোনো বাঁধা ধরা স্বরলিপি নেই। যদি একসঙ্গে বলার কিছু জায়গা থাকে, তখন সেটা যদি কোরিওগ্রাফির মধ্য দিয়ে আনা যায় সামনে, তাহলে মানুষের কাছে সেটা আরো সুখস্মৃতি মানে মানে দর্শন সুখ বলে না? যে দেখেও আনন্দ হওয়া বা কিছু জিনিস আছে যেমন আমি যখন ১ম করেছিলাম যে আ আম আম উম বাবু মশাই কবিতাটা আবৃত্তি যখন করেছিলাম। যে সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা। কবিতাটা সবাই বেশ সুন্দর ছন্দে নাচিয়ে নেচে বলে যায়। কিন্তু কবিতাটার মধ্যে একটা ভীষণ স্ট্রং একটা মতামত আছে। এবং সেইটাকে যদি সামনে আনতে যাওয়া হয় এবং অনেকে যদি একসঙ্গে কবিতাটা আবৃত্তি করে। মানে আমি বোঝাতে চেয়েছিলাম সেখানে যে একই কথা যেকোনো মানে যেকোনো সে ধর্ম, জাতি সমস্ত জায়গা থেকে একই রকমের কথা আসছে। তারা ভাবনার জায়গাগুলো তাদের একই। যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, সমাজের যে অবস্থাতেই থাকুক, যেরকম আর্থসামাজিক অবস্থাতেই থাকুক না কেন। তাদের সকলের মতটা একই রকমের। তো সেইটা যদি প্রেজেন্ট করার জন্য আমি অন্য কিছুর সাহায্য নিই, তাহলে অসুবিধাটা কোথায়? আর সবচেয়ে বড় কথা, আমি জানি না এই কথাটা এই মঞ্চে বলা উচিত কিনা। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, আফটার অল শেষ পর্যন্ত ইটস এন্টারটেইনমেন্ট। আমরা এন্টারটেইনমেন্টটাকে ভুললে চলবে না। সুতরাং আমি সেটাকে ক্লিশে করে কেন প্রেজেন্ট করব? মানুষ যখন অন্য কিছু চাইছে, মানুষের যখন সেইটা খিদেটা রয়েছে, সেই খিদেটার উপর আমরা ডিপেন্ড করে। আর আরেকটা কথা হচ্ছে আ সৌম্যমিত্র বলতেন, শ্রদ্ধেয় সৌম্যমিত্র। তিনি বলতেন যে, "নিজের দর্শক শ্রোতা নিজেকে তৈরি করে নিতে হয়।" আর তার সঙ্গে আমি আরেকটা কথাও বলব। আবৃত্তি হচ্ছে বাচনিক শিল্পের ক্লাসিক্যাল থিং। যেরকম শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে ক্লাসিক্যাল। সব জায়গায়, সব পরিবেশে, সব রকমভাবে ক্লাসিক্যাল সঙ্গীত হয় না। ক্লাসিক্যাল সঙ্গীতে যারা শুনতে আসেন তারা নিজেরাও শিক্ষিত হন ক্লাসিক্যাল সঙ্গীতে। শিক্ষিত বলতে কি? না কান তৈরি হওয়া, মনন তৈরি হওয়া। আ দরকার নেই তোমার প্রথাগত শিক্ষায় শিক্ষিত হওয়ার। কিন্তু কান তৈরি হওয়া, মনন তো সেখান থেকে রস আরোহণের জন্য মানে সেটাও একটা শিল্প, সেটাও একটা চর্চা। আবৃত্তির ক্ষেত্রেও কিন্তু তাই। আবৃত্তি হচ্ছে যেকোনো বাচনিক শিল্পের মোদ্দা কথা মানে একদম শুরুর কথা বলে, প্রাথমিক কথা বলে। পিতা বলা যেতে পারে। সুতরাং আ তার তার যে দর্শক শ্রোতা হবে, তাদের মনন তৈরি করাটা একটা ভীষণ পরিমাণে ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার আরকি। আর হচ্ছে তোমার এই যে মনন তৈরি হচ্ছে এবং সেখান থেকে যে আমরা পরিবেশন করছি, আমরা যতই কোরিওগ্রাফি করে নিই, যতই লাইট নিয়ে নিই, যতই স্টেজ করে নিই, যদি কাব্যগুণ ১% মানে একটুখানি ১ ফোঁটাও যদি কমে যায়, তাহলে কিন্তু আবৃত্তিটা হলো না। তখন নাটক হয়ে গেল আরকি। বাকি সবকিছু হলো কিন্তু আবৃত্তিটা হলো না। তার জন্য যাই করিনি আমরা মঞ্চে আমরা যেভাবেই কোরিওগ্রাফি করি, যাই করি না কেন, আমরা কিন্তু কাব্য গুণটাকে বজায় রেখে কারণ ওইটা ১ম ওটা বেসিক। ওই কাব্যর জায়গাটাকে কমপ্লিটলি পুরোটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর তুমি যা ইচ্ছে করতে পারো। যেরকম এক্সপেরিমেন্ট করতে পারো এবং এক্সপেরিমেন্টটা ভালো কি খারাপ সেটা বলার আমি কেউ নই। সেটা বলবে সময়। যেটা থেকে যাবে সেটাই ভালো।
যেটা মানুষকে কনভিন্স করতে পারবে সেটাই ভালো, যেটা মানুষের ভালো লাগবে। মানে বাবা কি সুন্দর বলেছে, কি ভালো বলেছে সেই ভালো লাগা নয়, যার রেশ মানুষের মনে অনেকদিন থেকে যাবে সেইটা ভালো। সেইভাবে চিন্তা ভাবনাটা করতে হবে। বুঝতে পারলাম। দেবমাল্য কিছু একটা লিখেছে, দেবমাল্য হ্যাঁ, চক্রবর্তী। দেখভাল মানে নাদের লিখছি। হুম, তোমার জন্য প্রশ্ন। আচ্ছা, আমার জন্য প্রশ্ন। আচ্ছা কি? হ্যাঁ। নাদের ৩য় মঞ্চায়ন এই রে! আরে মঞ্চায়ন হতে একটু সময় লাগে দাদা, একটু অপেক্ষা করতে হবে। একটা জিনিস তৈরি হতে সময় লাগে। মানে একজন একটা মানে একটা বাচ্চা তৈরি হতে যেমন ৯ মাস ১০ দিন মতো সময় লাগে সেরকম এরা তো সন্তানের সময়ই আমাদের। তো মানে সন্তানের মতোই খুব যত্নে মানে যত্ন করে গড়তে হয় এদের। নিশ্চয়ই আমরা চেষ্টা করব সামনাসামনি নিয়ে আসার। তবে হ্যাঁ, অনেক কিছু ব্যাপারই আছে। এক তো তৈরি হওয়ার ব্যাপার, দ্বিতীয়ত হ্যাঁ, একটা পয়সা কড়ির ব্যাপার থেকেই যায়। কেননা এমনি একটা মঞ্চ ভাড়া করে কিন্তু আবৃত্তি করে দেওয়াই যায়। কিন্তু আবৃত্তির সেই রস যেটা মানুষের মধ্যে থেকে যাবে অনেক দিন পর্যন্ত, সেইটা তৈরি করতে গেলে একটু সময় তো লাগে। আমি শুধু সেই সময়টুকুনি চেয়ে নেব, আমরা যে মুহূর্তে তৈরি হতে পারবো নিশ্চয়ই চলে আসবো। আমার কি আর কোনো প্রশ্ন আছে? আমি কি আজকের মতো ছাড়া পেতে পারি? না, আমাদের অলরেডি ৫ মিনিট এক্সট্রা চলছি। তো আ আমার আরেকটা প্রশ্ন ছিল, কিন্তু সেটা তুমি যদি বলো তো করতে পারি। আ যদি ৪৫ এর জায়গায় আমরা ৫০ বলো, এ চলছি। চেষ্টা করে দেখি। যদি অনেক বড় উত্তর হয় আমি নিশ্চয়ই এটাকে ক্যারি ফরওয়ার্ড করব আমার পরের অনুষ্ঠানের জন্য। কিন্তু হ্যাঁ, বলতে নিশ্চয়ই পারো। না, শুনি। বলছি যে নাদ, এই যে তোমার হুম, সৃষ্টি হয়েছিল, শুরু করেছিলে তুমি পুনা থেকে। এখন তুমি একদম। পুনাতে নেই। আ তো এইটা তোমার আ কিভাবে এলো যে তুমি এটা শুরু করলে যখন? আ জন্মস্থান নাদের পুনা। তো কিভাবে, কি চিন্তা থেকে তুমি এটা শুরু করলে? না, আমার বারবার যেটা মনে হচ্ছিল, আমি আম যখন আমার তো অনেকগুলো বছর একটা কি বলবো বনবাস পিরিয়ড ছিল। সেই বনবাস কাটিয়ে যখন ১৪ বছর পরে আমি যখন আবার ফিরলাম, ফিরে আমার একটু কষ্ট হয়েছিল, আবার আনন্দও হয়েছিল। ফিরে ১ম এ যখন ফিরবো ভাবছি, তখন মনে হচ্ছিল আমাকে আবার নোভাইস ওয়েতে শুরু করতে হবে। ডেফিনিটলি আমি আমি তার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম। এবং এসে যখন দেখলাম, যখন জমি জরিপ করতে এলাম, কোথায় কি দাঁড়িয়ে আছে, কি করতে হয় না কিচ্ছু জানি না। আমার তখন একটা সিডি নেই, একটা কোনো রেকর্ডেড ভয়েস নেই, কিচ্ছু নেই। তখন আমি চেষ্টা করলাম যে খোঁজ খবর নেওয়ার কিভাবে কি হয়। তখন যেটা দেখলাম যে আম না সেভাবে কেউ আর নতুন করে ভাবছে না। যেটা আসছে চলে আসছে সেভাবেই যেন চলে আসছে এবং ব্যাপারটা খুব একই জিনিস যদি বারবার করা হয়, একটু ক্লিশে হয়ে যায়। আমি যেটা সবসময় বলি যে আমার খুব দুঃখ হয়েছে মনে। আমি কাঁদছি। কান্নাটা কিভাবে মেপে রাখা যায়? যে ৫ মিলিমিটার হয়ে গেছে ব্যাস কান্না স্টপ। বা এই ৫ মিলিমিটার হয়নি আরেকটু কাঁদো, আরেকটু কাঁদো, আরেকটু কাঁদো। এরকম করে তো হয় না। তো সেই মুক্ত ব্যাপারটা আমি যেন কোথাও অভাব পাচ্ছিলাম। তো নিজে যখন শুরু করলাম কাজটা শুরু করতে যখন একটু করে অভিজ্ঞতা হচ্ছে, আরো নতুন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। আস্তে আমার মনে হচ্ছে যে আমি যেটা ভাবছি, এই আবৃত্তি নির্মাণ নিয়ে এত ভাবছি, সেটা আমার মনে হয় আমি যেটুকুনি মানে নিজে আম পথ চলতে গিয়ে যেটুকুনি অভিজ্ঞতা অর্জন করেছি, আমার মনে হয় আমি যখন চলে যাব, অভিজ্ঞতাগুলো তো নিয়ে চলে যাব। তাহলে কি লাভ হলো? সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমার যে অভিজ্ঞতা, মানে আমার পথ চলা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে যারা শুরু করতে পারবে, তাদের জন্যই আমার নাত। আমি থাকি না থাকি, কিন্তু আবৃত্তি নির্মাণের এই যে ঘরানা, এই ঘরানাটা থেকে যাওয়া উচিত। আর এই ঘরানাটা থাকার জন্য আমার তোমাদের মতো রাজকন্যাদের দরকার ছিল, রাজপুত্রদের দরকার ছিল। তো আমি লাকি। আমি ভীষণ ভাগ্যবতী যে আমি তোমাদের পেয়েছি। তো সেই নিয়েই ভাগ্যিস আমার নাচ। তো আ ঠিক আছে তাহলে আজকের মতো এখানে শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের কিছুটা সময় আমরা একটু অন্য রকমের ওই যে বললাম ক্লোজ ইউর আইজ অ্যান্ড এক্সপেরিয়েন্স আ হোল নিউ ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে আমরা নিয়ে যেতে পেরেছিলাম। আমরা চেষ্টা করব আগামীতেও এভাবে নিয়ে আসতে, আপনাদের সামনে আসতে। আমাদের পরের যে অনুষ্ঠান সেটি ঠিক ২১ দিন বাদে। আমি ডেটটা বলে দিচ্ছি এবং অ্যাজ ইউজুয়াল আমি ডেট ভুলে গেছি। আমি সময় এবং ডেট নিয়ে ভীষণই কাঁচা। তো পরের অনুষ্ঠানটি হবে 23rd জুন, 23শে জুন।
23শে জুন আবার সন্ধ্যে 7টার সময় আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আমাদের আমরা টাটা করছি, আমরা শুভরাত্রি জানাচ্ছি। আর এই কদিন আপনারা ভালো থাকবেন, কবিতায় থাকবেন, ছন্দে থাকবেন, গানে থাকবেন, শিল্পে থাকবেন। আর আগামী দিনে জানি না ভারতবর্ষ কার হাতে থাকবে, তবে আমি জানি আমাদের কবিতা আপনাদের সকলের হাতে আছে। নমস্কার।